আমরা এই চ্যাপ্টারটা আবার রিক্যাপিচুলেশন করব। রিক্যাপ করব যে চ্যাপ্টার 9 পড়তেছি, কেমিস্ট্রি চ্যাপ্টার 9, অ্যাসিড ক্ষার। তো অ্যাসিড ক্ষার সম্পর্কে কয়েকটা ধারণা আছে, কয়েকটা মতবাদ প্রচলিত আছে। যদি তোমাদের বই এটা নাই, কিন্তু বইয়ের মধ্যে বর্ণনাতে লেখা আছে, বাট স্পেসিফিক করে কার তত্ত্ব কে দিছে এটা কিছু লেখা নেই। বাট আমরা একটু জানবো, আর উপরে ক্লাসে এগুলা থাকবে, আবার দেখবো এগুলো আসবে। তাহলে ফার্স্টে হইল কারা অ্যাসিড কারা ক্ষার, এই সম্পর্কে কয়েকটা মতবাদ আছে। এটা হলো আরহেনিয়াসের মতবাদ ছিল। আরহেনিয়াসের মতবাদটা কে বলতে পারবা? ইয়ে বলো তো, সাধন বলো। আরহেনিয়াসের তত্ত্বটা কি ছিল জানো? আরহেনিয়াসের তত্ত্ব পানিতে হাইড্রোজেন আয়ন বেশি পরিমাণে আছে। দ্যাট মিন্স যারা পানিতে হাইড্রোজেন আয়ন দিতে পারে তারা হলো অ্যাসিড, আর যারা হাইড্রোক্সাইড আয়ন দিতে পারে তারা হলো ক্ষার। তাহলে আরহেনিয়াসের কথাটাই ছিল এরকম। আরহেনিয়াসের কথা উনি বলছেন যে যারা পানিতে হাইড্রোজেন আয়ন দিতে পারে তারা হলো অ্যাসিড, আর যারা হাইড্রোক্সাইড আয়ন দেয় তারা হবে ক্ষার। এটা অ্যাসিড, এটা ক্ষার হবে। তাহলে আমরা জানি যে এখানে তাহলে দুইটা কন্ডিশন, একটা হলো পানি থাকা লাগবে, তাই না? পানি ছাড়া কি হবে না, তাহলে পানি ছাড়া এটা একটা তার লিমিটেশনস, এটা উপর ক্লাসে পড়বো আমরা। তাহলে কি পাউডার আকারে থাকে নাকি? হ্যাঁ, তাহলে কি পাউডার আকারে থাকে নাকি পানি দিয়ে তৈরি? মানে ওনার কথা হলো পানিতে দ্রবীভূত হওয়া লাগবে, পানিতে হাইড্রোজেন দিতে হবে। যারা পানিতে হাইড্রোজেন দিতে পারে তারা হলো অ্যাসিড। তাহলে অ্যাসিডের ধর্মটা আমি পানি ছাড়া প্রকাশ করতে পারবো না, মানে এই তত্ত্ব মতে যে পানি ছাড়া, পানির অনুপস্থিতিতে এই তত্ত্বটা প্রকাশ করা যাবে না বা ব্যাখ্যা করা যায় না। যারা পানিতে হাইড্রোজেন দিতে পারে তারা অ্যাসিড, এবং যারা বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন দেয় তারা হচ্ছে সক্রিয় অ্যাসিড। তুমি পরীক্ষা দাও নাই কেন? পরীক্ষা দিয়ে যাবা, যা পারো তাই দিবা, যা পারো তাই দিবা, সমস্যা নেই। তাহলে যারা পানিতে বেশি হাইড্রোজেন দেয় তারা কি হবে? তারা হবে সক্রিয় অ্যাসিড বা সবল অ্যাসিড। সবল অ্যাসিড কোনগুলা? যারা পানিতে দ্রবীভূত হয়ে বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন দেয় অথবা বিয়োজিত হয়, শতভাগ বিয়োজিত হয়, তাদেরকে বলা হয় সক্রিয় অ্যাসিড। আর যারা কম পরিমাণ বিয়োজিত হয় তারা হবে দুর্বল অ্যাসিড। আর যে সকল ক্ষার পানিতে কম পরিমাণ বিয়োজিত হয় তারা হবে দুর্বল অ্যাসিড। যারা বেশি পরিমাণে হাইড্রোক্সাইড আয়ন দেয় তারা হবে সবল অ্যাসিড। তাহলে আবারও বলছিলাম যে সবল অ্যাসিড হলো কোনগুলা? অধিকাংশ খনিজ অ্যাসিডগুলা কি হয়? সবল অ্যাসিড হয়। আর অধিকাংশ জৈব অ্যাসিডগুলা কেমন হয়? দুর্বল অ্যাসিড হয়। যেমন হচ্ছে সবল অ্যাসিডগুলোর মধ্যে সালফিউরিক অ্যাসিড আসবে, H2SO4, তারপরে নাইট্রিক অ্যাসিড আসবে, HNO3, তারপরে ফসফরিক অ্যাসিড H3PO4, তারপরে আর কি আছে? HClO3 না HClO4, পারক্লোরিক অ্যাসিড, তাই না? তারপরে কি বলছিলাম? কার্বনিক অ্যাসিড H2CO3। অবশ্য H2CO3 এটা একটু দুর্বল হয়, সবল হবে বিশেষ করে এটা ফসফরিক অ্যাসিড, এটা মেইনলি হচ্ছে একটু সবল হয়। হ্যাঁ, HCl ও সবল আছে, HCl। তাহলে যে সকল অ্যাসিড বেশি পরিমাণে বিয়োজিত হয়, বেশি পরিমাণ পানিতে হাইড্রোজেন আয়ন দিতে পারে তারা হবে সবল অ্যাসিড। আর দুর্বল অ্যাসিডগুলো হ্যাঁ, যারা পানিতে আংশিক বিয়োজিত হয়, কম পরিমাণ হাইড্রোজেন আয়ন দেয়। তাহলে এর মধ্যে সকল জৈব অ্যাসিডগুলো সাধারণত দুর্বল হয়। তাহলে জৈব অ্যাসিডগুলো কোনগুলা? যে সকল অ্যাসিডগুলোর মধ্যে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়, মানে কার্বন আর হাইড্রোজেন থেকে উৎপন্ন হয়েছে। যেমন জৈব অ্যাসিডগুলোর মধ্যে কি আছে? ইথানোয়িক অ্যাসিড আছে, ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে কি? CH3COOH। প্রোপানোয়িক অ্যাসিড এটার সঙ্গে কি? CH3CH2COOH। তারপর হলো মিথানোয়িক অ্যাসিড বা মিথানিক অ্যাসিড আরেক নাম কি হচ্ছে না বলছিলাম?
ফর্মিক অ্যাসিড। কি বলছিলাম? ফর্মিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। তোমরা এগুলো দেখো না বাসায় গিয়ে, ইথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড যেন কেন বলে? এই অ্যাসিডটা সর্বপ্রথম বিভিন্ন পিঁপড়া, বিশেষ করে পিঁপড়া এবং ভিমরুল যে গ্রন্থি আছে এই গ্রন্থির মধ্যে সর্বপ্রথম শনাক্ত করা হয়েছে, এর জন্য ফর্মিক অ্যাসিড নাম দিয়েছে। ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম আছে, নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, গুড। অ্যাসিটিক অ্যাসিড এটা কই থাকে জানো? ভিনেগার। হ্যাঁ, ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই সকল অ্যাসিডগুলো নরমালি একটু দুর্বল হবে। অর্গানিক অ্যাসিড, দ্যাট মিন্স অর্গানিক অ্যাসিডের মধ্যে কার্বন হাইড্রোজেন থাকবে। এন্ড তুমি বলতে পারো যে কার্বনিক অ্যাসিড তাহলে অর্গানিক অ্যাসিড নয় কেন? H3H2CO3 কার্বনিক অ্যাসিড। তাহলে এখানে তো কার্বন হাইড্রোজেন আছে, কিন্তু কার্বন হাইড্রোজেন থাকলেও ওরা হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয় নাই। এদের অরিজিন হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে। কার্বন ডাই অক্সাইড প্লাস পানি থেকে হয়েছে। এই কার্বন ডাই অক্সাইড অজৈব পদার্থ, এর জন্য এটা থেকে যেহেতু এটা হয়েছে, এর জন্য এই অ্যাসিডটা ইনঅর্গানিক হবে। বাট এটা হয়েছে কোথা থেকে? এই ইথানোয়িক অ্যাসিডের কথা যদি বলি, সে হয়েছে ইথানল থেকে। এটার সাথে অক্সিজেন যুক্ত হয়ে তৈরি হয়েছে ইথানোয়িক অ্যাসিড, CH3COOH। তাহলে আমরা কি বলতে পারি যে এটা একটা জৈব অ্যাসিড। কেন? কারণ সে তৈরি হয়েছে একটা জৈব পদার্থ থেকে। আসো তাহলে এর সামনে বসো। এই পিছনে যাচ্ছিস কেন? বসো। তাহলে আমরা কি বলছিলাম? হ্যাঁ, খাতা আছে আছে তো। তাহলে আমরা বললাম যে যে সকল অ্যাসিড পানিতে বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন দেয় তারা হবে সক্রিয় অ্যাসিড, যারা কম পরিমাণ দেয় তারা দুর্বল অ্যাসিড। একটু রিক্যাপ করতেছি। তোমাদের জন্য আগের পড়া একটু প্রত্যেকদিন আগের পড়া 10 মিনিট রিক্যাপ করব। তাহলে কি বললাম? আবার বলছিলাম যে একটা অ্যাসিডের সক্রিয়তা কি কি বিষয়ের উপর নির্ভর করে। একটা অ্যাসিডের সক্রিয়তা, কোন অ্যাসিড কিভাবে সক্রিয় আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, এই কথা বলে না, ফ্যান অফ করে দাও। তাহলে যে অ্যাসিড, তাহলে অ্যাসিডের সক্রিয়তা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মানের উপর নির্ভর করে, বা বিয়োজনের পরিমাণের উপর নির্ভর করে। মানে বিয়োজন, দ্যাট মিন্স কোন অ্যাসিড কত পরিমাণ পানিতে বিয়োজিত হচ্ছে, ভেঙে যাচ্ছে, তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, করানো যেতে পারে। যদি আমি একটা অ্যাসিডের মধ্যে মানে যেই ইয়েটা থাকবে, সলিউশনটা থাকবে, এই সলিউশনটাকে যদি একটু বেসিক করে রাখতে পারি, তাহলে ওই অ্যাসিডটা বেশি বেশি বিয়োজিত হবে। মানে কোন একটা দ্রাবক শুধু পানি না দিয়ে তার মধ্যে একটু ক্ষারীয় পানি দিলাম, তাহলে সেখানে অ্যাসিডের ধর্ম বেশি প্রকাশ পাবে। আমরা পড়বো, উপরে ক্লাসে পড়বো, রিঅ্যাকশন করবে, বিক্রিয়া করবে। বাট হচ্ছে আমরা এটা অ্যাসিডের পানিতে বিয়োজনের মান কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে দ্রাবকের উপর ডিপেন্ড করে। আমরা উপর ক্লাসে পড়ব যে দ্রাবক কোন ধরনের দ্রাবক দিচ্ছে। আমি কি পানি দিলাম? কে বলছে? আমি এটা বলেছি। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম? অ্যাসিডের সক্রিয়তা কি কি বিষয়ের, প্লিজ কথা বলো না। অ্যাসিডের সক্রিয়তা কি কি বিষয়ের উপর নির্ভর করে? এক নম্বর হচ্ছে বিয়োজনের উপর ডিপেন্ড করে। দুই নম্বর হচ্ছে হ্যালোজেন অ্যাসিডের ক্ষেত্রে, হ্যালোজেন অ্যাসিড কাদের বলে না বলে? যে সকল অ্যাসিডের মধ্যে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন থাকে তাদেরকে বলা হ্যালোজেন। তাহলে হ্যালোজেন অ্যাসিডের ক্ষেত্রে এটার নাম কি? HF, তারপরে HCl, HBr, হাইড্রোজেন আয়োডাইড। আচ্ছা, হাইড্রোজেন ফ্লোরাইড কখন বলবো আর হাইড্রোফ্লোরিক অ্যাসিড কখন বলবো? গুড। দ্যাট মিন্স যদি সে গ্যাসীয় অবস্থায় থাকে, গ্যাসীয় অবস্থায় যদি কোনো একটা অ্যাসিড গ্যাসীয় অবস্থায় আছে, তাহলে তাকে অ্যাসিড বলা যাবে না, বা তার অ্যাসিডের ধর্ম প্রকাশ পাবে না। তখন বলতে হবে যে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। বাট সে যখন পানির মধ্যে দ্রবীভূত থাকবে,
তখন তাকে বলবো যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড। দ্যাট মিনস যখন যখন গ্যাসীয় অবস্থায় থাকবে, পানি যখন থাকবে না, তখন তার নাম হবে ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, আয়োডাইড। এই কথা বলি না, কথা বলি না। আর যখন হচ্ছে সে জলীয় অবস্থায় থাকবে, অ্যাকুয়াস, পানির মধ্যে যখন দ্রবীভূত অবস্থায় থাকবে, তখন এর নাম কি হবে? তখন সেটার ক্ষেত্রে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ব্রোমিক অ্যাসিড, আয়োডিক অ্যাসিড আর ব্রোমিক অ্যাসিড আর কি আছে বাকি? ফ্লোরিক অ্যাসিড। তাহলে এই ক্ষেত্রে আরেকটা বললাম যে এই হ্যালোজেন অ্যাসিডের ক্ষেত্রে ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে সেই অ্যাসিড তত বেশি সক্রিয় হবে। তাহলে ঋণাত্মক আয়ন কোনটা? কথা বললে কিন্তু আমি নেক্সটে দাঁড়া করে রাখবো। পরীক্ষা ভালো রেজাল্ট করে এই কথা বলে না। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এদের মধ্যে ঋণাত্মক আয়নের আকার কার বেশি? আয়োডাইডের আকার বেশি। দ্যাট মিন্স তাহলে এর সক্রিয়তা হবে সবচেয়ে বড় হবে সে হ্যাঁ আয়োডাইড সবচেয়ে বড়। তাহলে হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে বড় হবে, তারপর হাইড্রোজেন ব্রোমাইড, তার সক্রিয়তা বেশি হবে হাইড্রোজেন ক্লোরাইড, তারপরে হাইড্রোজেন ফ্লোরাইড। তাহলে এদের সক্রিয়তার ক্রম হবে এটা। তাহলে আমরা কি শিখলাম? এক নাম্বার হলো একটা অ্যাসিড কতটুকু সক্রিয় আমি কিভাবে বুঝবো? যে তার বিয়োজনের পরিমাণের উপর ডিপেন্ড করে। যে অ্যাসিড পানিতে শতভাগ বিয়োজিত হয় সে সক্রিয়, আর যে কম পরিমাণ বিয়োজিত হয় সে দুর্বল। দুই নাম্বার বললাম যে হ্যালোজেন অ্যাসিডের ক্ষেত্রে ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে ওই অ্যাসিড তত বেশি সক্রিয় হবে। তারপরে বললাম যে আরটা হচ্ছে কি অক্সো অ্যাসিডের ক্ষেত্রে যে সকল অ্যাসিডের মধ্যে অক্সিজেন আছে তাদেরকে বলা হয় অক্সো অ্যাসিড। যেমন যেমন হচ্ছে এই যে সকল অ্যাসিডগুলো এগুলো সব অক্সো অ্যাসিড। অক্সিজেন আছে না এই সকল অ্যাসিডের মধ্যে? তাহলে এই অক্সো অ্যাসিডের ক্ষেত্রে সক্রিয়তা কিভাবে বুঝবো? সেটা ডিপেন্ড করা হচ্ছে কেন্দ্রীয় মূলকের জারণ মানের উপর। দ্যাট মিন্স কেন্দ্রীয় মূলক এখানে সালফার, এখানে নাইট্রোজেন, এখানে ফসফরাস, এখানে ক্লোরিন। তাহলে কেন্দ্রীয় মূলকের জারণ মান যত বেশি হবে ওই অ্যাসিড তত সক্রিয়। তাহলে জারণ মান কিভাবে বের করব? জারণ মান কিভাবে বের করব? এখানে সালফার কত? সালফারে x ধরে নিব। হ্যাঁ H2SO4, তাহলে সালফারে x ধরবে। আর অক্সিজেনে কত? -2, যেহেতু যোজনী 2 -2। কেন মাইনাস হচ্ছে কেন? মাইনাস কেন হলো? প্লাস হলো না কেন? অক্সিজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মক, অক্সিজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মক। যারা অধিক তড়িৎ ঋণাত্মক তাদেরটাকে আমরা যোজনীটাকে মাইনাস দেব। তাহলে এখানে অধিক, তাহলে হাইড্রোজেন যেটা মানে সালফারটা x ধরলাম তার দুই পাশে প্লাস দিয়ে দিস। তাহলে এখানে অক্সিজেন যোজনী হলো 2, -2 হবে * 4। আর এখানে হাইড্রোজেন যোজনী কত? +1 * 2। ওভারঅল জারণ মান কত? 0, তাই না? কারণ আমরা জানি একটা যৌগ প্রকৃতিতে নিষ্ক্রিয় অবস্থায়, ইনার্ট অবস্থায় তার জারণ মান কি হয়? 0 হয়। যে কোনো যৌগের মুক্ত অবস্থায় জারণ মান কত হবে? 0 হবে। তাহলে এখানে এর মান কত হবে? x এর মান কত আসবে? 4 জন্য 8 থেকে 2 বাদ দিলে কত? তাহলে সমান x সমান +6। তাহলে এখানে সালফারের জারণ মান কত? +6। এখানে নাইট্রোজেনের কত আসবে? 3 × 6, 6 থেকে 1 বাদ দিলে কত? 6 থেকে 1 বাদ দিলে 5। তাহলে এখানে হচ্ছে +5। এখানে 4 × 8, 8 থেকে 3 বাদ দিলে কত? 5 +5। আর এখানে 4 × 8, 8 থেকে 1 বাদ দিলে কত? 7 +7। দ্যাট মিন্স সবচেয়ে জারণ মান বেশি যেটা হবে সেটা সবচেয়ে সক্রিয়। তাহলে এখানে সক্রিয় অ্যাসিড কোনটা হবে সবচেয়ে সক্রিয়? HClO4 পারক্লোরিক অ্যাসিড, তারপরে H2SO4, তারপরে এখন কথা হলো তো আমাদের জারণ মান এর সবচেয়ে বেশি। কথা বলে ডিস্টার্ব হয় এখানে, কেন বুঝো না? এখানে পারক্লোরিক অ্যাসিড, এখানে সালফিউরিক অ্যাসিড। প্রথমে হলো পারক্লোরিক, তারপরে সালফিউরিক অ্যাসিড, তারপরে এই দুইটার মধ্যে এখন কার বেশি হবে? বলো, তুমি বলো। এই দুটো অ্যাসিডের মধ্যে নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে কার সক্রিয়তা বেশি হবে? হ্যাঁ নাইট্রিক অ্যাসিড। এই তুমি বলো নাইট্রিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিডের মধ্যে কার সক্রিয়তা বেশি? এই যে দুইটা নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে সক্রিয়তা কার বেশি? এই কে বলতে পারবা? এই তুমি বলো কেন বেশি? হ্যাঁ গুড, বসো, থ্যাংক ইউ। তাহলে নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেনের আকার ছোট, যেহেতু জারণ মান ওরও 5 তাহলে দুইজনে তার এক হতে পারে না। তাহলে এদের মধ্যে আকার যার ছোট হবে তার সক্রিয়তা বেশি।
তাহলে এখানে নাইট্রোজেনের আকার বড়, কারণ আমরা জানি নাইট্রোজেন একই গ্রুপে, নাইট্রোজেন, ফসফরাস, নলকই পানিতে আর্সেনিক, অ্যান্টিমনি বিদ্যমান। দ্যাট মিন্স এদের আকার আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে না? নাইট্রোজেনের আকার সবচেয়ে ছোট, তারপরে ফসফরাস, তারপরে আর্সেনিক। দ্যাট মিন্স তারা একই গ্রুপে অবস্থিত। তাহলে আকার ছোট কার? নাইট্রোজেনের আকার ছোট। তাহলে নাইট্রোজেনের আকার ছোট হলে তার সক্রিয়তা বেশি হবে। তাহলে জারণ মান একই যদি হয়, কেন্দ্রীয় মৌলের যার আকার ছোট হবে ওই অ্যাসিড সক্রিয় বেশি, ওই অ্যাসিড তত সক্রিয়। তারপরে তাহলে সেকেন্ডলি কাকে লিখবো? তাহলে থার্ডলি নাইট্রিক অ্যাসিড না ফসফরিক অ্যাসিড? নাইট্রিক অ্যাসিড, তারপর হবে ফসফরিক অ্যাসিড H3PO4। তাহলে এরকম কোন একটা অ্যাসিড বলো যে কোনটা সক্রিয় কোনটা দুর্বল, এদের দুজনের মধ্যে তুলনা করা যাবে না? তাহলে যে সকল অ্যাসিড পানিতে বেশি বিয়োজিত হয় তারা সবল, আর যে সকল অ্যাসিড কম বিয়োজিত হয় তারা দুর্বল। আর যে সকল অ্যাসিড অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের, এই যে সকল কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি হবে সেই অ্যাসিড তত সক্রিয়। তাহলে ওর জারণ মান +7, এই সবচেয়ে সক্রিয়। তারপরে এটা, তারপরে এই দুজনের মধ্যে এখন কেন্দ্রীয় মৌলের জারণ মান সেম যদি হয় তাহলে যার আকার ছোট তার সক্রিয়তা বেশি। তাহলে এখানে এটার মধ্যে নাইট্রোজেন আকার ছোট, তাহলে থার্ডলি হবে নাইট্রিক অ্যাসিড HNO3, তারপরে হলো ফসফরিক অ্যাসিড। আচ্ছা, তারপরে আমরা বলছিলাম যে হ্যালোজেন অ্যাসিডের ক্ষেত্রে জানো কি হবে? এই হ্যালোজেন অ্যাসিডের ক্ষেত্রে ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে ওই অ্যাসিড তত সক্রিয়। তাহলে হাইড্রোজেন হাইড্রোআইডিক অ্যাসিড, হাইড্রোজেন আয়োডাইড আর হাইড্রোজেন ব্রোমাইড, এই দুইটা অ্যাসিডের মধ্যে কার বেশি হবে? হাইড্রোআইডিক অ্যাসিডের মধ্যে আর হাইড্রোব্রোমিক অ্যাসিডের মধ্যে কোনটা হবে? হাইড্রোআইডিক অ্যাসিড। তাহলে হাইড্রোআইডিক অ্যাসিড, ব্রোমিক, এই দুইটার মধ্যে এর আকার যেহেতু বড়, আমরা জানি আয়োডিনের আকার বড়। এটা জানো তো যে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে আয়োডিনের আকার কি হবে? বড় না? এর জন্য